নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব মাধুরীলতা দেবীর লেখা গল্প চোর। মাধুরীলতা দেবী জন্ম 25শে অক্টোবর 1886, মৃত্যু 16ই মে 1918। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বাবা হওয়ার আনন্দে ভাসিয়েছিল যে শিশু মেয়েটি, তার নাম কবি রেখেছিলেন মাধুরীলতা। তার ডাকনাম ছিল বেলা। মাধুরীলতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও মৃণালিনী দেবীর জ্যেষ্ঠ সন্তান। তার জন্মের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল 25 বছর। মৃণালিনীর তখনও 13 পূর্ণ হয়নি। কবির একান্ত স্নেহের দুলালী মাধুরীলতা বা বেলা ছিলেন অপরূপ সুন্দরী ও বুদ্ধিমান। ছোটবেলা থেকেই বাবা মা সহ বাড়ির আর সবারই প্রিয় ছিলেন। সবার কাছ থেকেই প্রচুর আদর পেতেন বেলা। বাবা রবীন্দ্রনাথ যখন জমিদারি পরিদর্শনের জন্য মহালে যেতে আরম্ভ করেন, মাধুরীলতার বয়স তখন বছর 4। তখন থেকেই তিনি বাবাকে চিঠি লিখতে শুরু করেন। জোড়াসাঁকোয় রচিত কবির বিখ্যাত কবিতা যেতে নাহি দিবতে কন্যা মোর 4 বছরের উল্লেখে স্পষ্টই কবিতাটি মাধুরীলতার কথা মনে করেই লেখা। তাঁর কাবুলিওয়ালা গল্পের মিনি চরিত্রটি সম্পর্কে তিনি নিজেই হেমন্তবালা দেবীকে চিঠিতে লিখে জানিয়েছিলেন, মিনি আমার বড় মেয়ের আদর্শে রচিত, বেলাটা ঠিক অমনি ছিল। মিনির কথায় প্রায় বেলার কথাই সব তুলে দিয়েছি। শুধু সৌন্দর্য বা বুদ্ধিতে নয়, বালিকা মাধুরীলতার স্বভাবও ছিল স্নেহশীল ও দয়ালু। আর কেবল মানুষের প্রতি নয়, কীট পতঙ্গ অবধি মাধুরীলতার মমতা ও করুণা প্রসারিত ছিল। তা লক্ষ্য করে বাবা রবীন্দ্রনাথ ছিন্ন পত্রাবলীর একটি চিঠিতে লিখেছিলেন, বেলার মনটি ভারী দয়ালু। খোকা রথীন্দ্রনাথ সেদিন একটি পিঁপড়ে মারতে যাচ্ছিল দেখে বেলা নিষেধ করার কত চেষ্টা করল। দেখে আমার ভারী আশ্চর্য বোধ হলো। আমার ছেলেবেলায় ঠিক এই রকম ভাব ছিল। কীট পতঙ্গকে কষ্ট দেওয়া আমি সহ্য করতে পারতুম না। সন্তানদের শিক্ষার ব্যাপারে রবীন্দ্রনাথের তীক্ষ্ণ মনোযোগ ছিল। এর জন্য প্রভূত ব্যয় করতেও তিনি কুণ্ঠিত ছিলেন না। মেয়ের জন্য তিনি ইংরেজির শিক্ষিকা রেখেছিলেন। মেয়েদের শিক্ষিকার কাছে তার দাবি ছিল ইংরেজি ভাষার সঙ্গে সঙ্গে তাদের যেন পিয়ানো বাজানো ও সেলাই শিক্ষা দেওয়া হয়। লন্ডনে থাকাকালে স্কট পরিবারের মেয়েদের শিক্ষা লাভের পদ্ধতি ও শিক্ষাক্রম দেখেছিলেন। নিজের কন্যাদের বেলায় সেই আদর্শ হয়তো তার মনে প্রভাব ফেলেছিল। গৃহশিক্ষিকা ও বাবার সযত্নে মাধুরীলতা মাত্র 13 বছরে এতটাই দক্ষতা অর্জন করেছিলেন যে ইংরেজিতে কবিতা রচনা করতে পারতেন। ভাই রথীন্দ্রনাথের 11তম জন্মদিনে 15 ছত্রের একটি কবিতা উপহার দিয়েছিলেন, যার শুরুটা ছিল, থিন হার্ট মাস্ট বি অ্যাজ পিওর অ্যাজ দ্য লিলি দ্যাট ব্লুমস অন দ্য টি। মাধুরীলতার গৃহশিক্ষিকা ছিলেন মিস পার্সন্স। তিনি ছাড়াও লরেন্স ও মিস অ্যালজিওরের কথা জানা যায়। 1900 সালের মাঝামাঝি রবীন্দ্রনাথের কন্যা বেলার বিয়ের জন্য ব্যস্ত হয়ে উঠলেন। তখনও তার বয়স 14 পূর্ণ হয়নি। কবি বিহারীলাল চক্রবর্তীর তৃতীয় ছেলে শরৎকুমার চক্রবর্তীর সঙ্গে 10,005 টাকা যৌতুক দিয়ে মাধুরীলতার বিয়ে হয় 1901 সালের 11 জুন। শরৎকুমারের বয়স তখন 30। রবীন্দ্রনাথের থেকে 9 বছরের ছোট ও মৃণালিনী দেবীর চেয়ে 4 বছরের বড় তখন জামাতা শরৎকুমার। যৌবনে বিবাহের প্রবক্তা রবীন্দ্রনাথ কেন যে এত তাড়াতাড়ি কন্যাদের বিবাহ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন, এটি তার জীবনের একটি না মেলা অঙ্ক। সে বিবাহ দিতে গিয়ে অনেক অপমান, লাঞ্ছনা ও আর্থিক ক্ষতি তাকে স্বীকার করতে হয়েছিল। কুলশীলের দিক দিয়ে শরৎকুমার বিশ্বকবির মেয়ের উপযুক্ত ছিলেন না বলে সে বিয়ে তাদের আত্মীয় স্বজনদের মনোপুত হয়নি।
এজন্য অনেক আত্মীয়স্বজন সে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকেন। তৎকালীন সমাজবিরুদ্ধ এ বিয়ের জন্য কবিকে কিছু কিছু লাঞ্ছনাও ভোগ করতে হয়েছে। রবীন্দ্রনাথের মেয়েদের মধ্যে একমাত্র মাধুরীলতারই বুদ্ধিচর্চার দিকে কিছুটা ঝোঁক ছিল। তার লেখার হাতও ছিল ভালো। চমৎকার ছোট গল্প লিখতেন। রবীন্দ্রনাথ সম্পাদিত নবপর্যায় বঙ্গদর্শনে মাধুরীলতার সৎপাত্র গল্প প্রকাশিত হয়েছিল। প্রাচীনপন্থী মুজফ্ফরপুর শহরে স্ত্রী শিক্ষা বিস্তারে তিনি বিশেষ ভূমিকা রাখেন। স্বামীর বন্ধুদের নিজের হাতে নানা রকম রান্না করে খাওয়ানো তার একটা বিশেষ শখ ছিল। মা, ভাই, বোনের অকাল মৃত্যু মাধুরীলতাকে খুব অশান্ত করে তুলেছিল। শ্বশুরের টাকায় শিক্ষা সমাপ্ত করে শরৎকুমার বিলেত থেকে ফিরে এলে রবীন্দ্রনাথ মেয়ে জামাইকে তাঁর জোড়াসাঁকোর বাড়িতে থাকার ব্যবস্থা করেন। সেখানে আগে থেকেই কবির কনিষ্ঠা কন্যা মীরা দেবী সপরিবারে বসবাস করতেন। দুই বোনের সম্পর্ক তখন থেকেই কোনো অজ্ঞাত কারণে তিক্ত হয়ে ওঠে। দুই বোনের সম্পর্কের এতই অবনতি ঘটে যে 3 বছর পর শরৎ ও মাধুরীলতাকে জোড়াসাঁকোর বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে উঠতে হয়। মাধুরীলতা বিশ্বাস করতেন তাদের দুই বোনের মনোমালিন্য ঝগড়াঝাঁটিতে বাবা রবীন্দ্রনাথ গোপনে কনিষ্ঠা কন্যা মীরা দেবীর পক্ষে থাকতেন। তখন থেকেই বাবার প্রতি তাঁর বিরূপতা জন্মে। সেই বিরূপতার রেশ তাঁর মৃত্যু অবধি ছিল। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার পর আত্মীয় অনাত্মীয়, পরিচিত অপরিচিত গোটা দেশের মানুষ তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন, কিন্তু যাননি শুধু তার আদরের দুলালি মাধুরীলতা ও জামাই শরৎকুমার। 1917 সালে মাধুরীলতার ক্ষয়রোগ ধরা পড়লে রবীন্দ্রনাথ নিয়মিত কন্যাকে দেখতে গিয়েছেন, চিকিৎসার ব্যয়ভার বহন করেছেন। মেয়ে জামাই পছন্দ করতেন না, তবু কবি কন্যার পাশে গিয়ে বসে থাকতেন। নিঃসন্তান মাধুরীলতা 17 বছর শরৎকুমারের সঙ্গে সংসার জীবন কাটান। শ্বশুর রবীন্দ্রনাথকে উপেক্ষা করলেও শরৎ ও মাধুরীর বৈবাহিক জীবন ছিল মধুর। 48 বছর বয়সে স্ত্রী বিয়োগের পর আবার বিয়ে করাই ছিল স্বাভাবিক, কিন্তু শরৎ তা করেননি। চোর গল্পটি মাধুরীলতা দেবীর অনবদ্য এক সৃষ্টি। শুরু করছি মাধুরীলতা দেবীর লেখা গল্প চোর। সুখে থাকতে ভূতে কিলোয়। কলুর ছেলে। বাপদাদার মতো ঘানি ঠেলে খাবো তা না, স্কুলের মাস্টারমশাই পাঁচুদা বাবার মাথায় কি খেয়াল ঢুকিয়ে দিলেন, সে একেবারে পণ করে বসল ছেলেকে লেখাপড়া শিখিয়ে ভদ্রলোক করবে। তা বেশ, ভদ্রলোকের ছেলেরা লাঙল ধরতে শিখুক আর চাষাভুষোর ছেলেগুলো কানে কলম গুজুক। সব উল্টো না হলে আর কলিকাল বলবে কেন? একেবারে একটানা গরুর ল্যাজ মলতে মলতে বাবার মেজাজ হয়েছে একরোখা। ভদ্রলোক হতে হবে যখন একবার তার মুখ দিয়ে বেরিয়েছে, তখন মেরে পিটে ভদ্র না করে আমাকে ছাড়বে না। মাস্টারমশাই বিপদটি ঘটালেন, কিন্তু লোকটি খাসা, একেবারে সদাশিব। তার হাতে আমাকে সঁপে দিয়ে বাবা ভাবলে ছেলের জন্যে আর ভাবতে হবে না। বিদ্যের সাগর লাফ দিয়ে ডিঙিয়ে ছেলেটার সংসারে একটা বিপরীত লঙ্কাকাণ্ড করে বসবে। যতক্ষণ বাড়ি থাকতুম বাবা একদিকে গরুকে ঠেলা দিত, একদিকে আমাকে। বই হাতে করে চেঁচিয়ে পড়তে হতো। ঘানির ক্যাঁচক্যাঁচানির সঙ্গে সুর মিলিয়ে দুই গালে হাত দিয়ে কনুই দুটো দুই হাঁটুর উপর রেখে পিঁড়িতে বসে কপালে চোখ তুলে দুলতে দুলতে সুর করে চেঁচাতুম, কয়ে আকার ক কাক, 2 একে 2, 2 দুগুণে 4। গরুগুলো ভাবত ছোঁড়াটা আমাদের চেয়েও অধম। ঘানিও ঠেলে না, তেলও বের করে না, শুধু শুধু চেঁচিয়ে মরে। তার উপরে চোখের ঠুলির আরামটুকুও আমার ছিল না। বইয়ের পাতার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে হতো। বহুতর কানমোলার ভিতর দিয়ে যখন কথামালায় পৌঁছুলুম, বাবা আর থাকতে পারল না।
শহর থেকে একসঙ্গে এক জোড়া জুতো আর একটা ছাতা কিনে আমাকে ভদ্ররানার পয়লা ধাপে চড়িয়ে দিল। সেই থেকে আমার বইয়ের বোঝা যত বাড়তে লাগলো, সঙ্গে সঙ্গে বাবু আনার আসবাবও বাবা জোগাতে লাগলো। 10 বছর বয়সে একটি 4 বছরের মেয়ের সঙ্গে আমার বিয়ে হলো। মা ছিল না, দেখবার কেউ নেই বলে বাবা অনেক দিন বউ ঘরে আনেনি। আমাকে মাঝে মাঝে শ্বশুরবাড়ি পাঠাতো বটে, কিন্তু সেখানে স্ত্রীর ঠাকুমার সঙ্গেই আমার আসর জমত। সুতরাং স্ত্রী যে কি রত্ন তখন পর্যন্ত মালুম করিনি। যে বছর ছাত্রবৃত্তি দেব, একদিন হাটবারে বৃষ্টিতে ভিজতে ভিজতে হাট থেকে ফিরে এসেই বাবার খুব চেপে জ্বর এলো। রাত্রে আমাকে বললে, ওরে ন্যাপলা, বৌমাকে আনতে পাঠা, তাকে অনেক দিন আনা হয়নি। বউ এলো, কিন্তু তার সেবা বাবা বেশি দিন ভোগ করল না। ভাদ্র মাসের দিন 7 থাকতেই সংসার থেকে বিদায় নিল। দিন কতক এমন হলো, বাড়িতে ঢুকতেই প্রাণ হাঁপিয়ে উঠত। দাওয়ার উপর সেই তার পিড়েখানি, দেওয়ালের গায়ে পেরেকে ঝোলানো ছেঁড়া ছাতা, দরজার পাশে হুঁকোটি, সব ঠিক আছে, কেবল নেই আমার বাবা। ছেলেবেলা থেকে মাকে পাইনি, বাবার কোলেই মায়ের কোলপাতা ছিল। একটি দিনের তরেও মনে পড়ে না যে বাবা কখনো গায়ে হাত তুলেছে। ঘানি তো ছেড়েইছি, তারপরে আবার বই ছেড়ে এবার বউ নিয়ে পড়লুম। পরিবারটি আমার নেহাত নিন্দের ছিল না, কিন্তু কি বলবো, রাগটা তার বড় বেশি। 13 বছর তার সঙ্গে ঘর করেছি, তবু বেঁচে আছি। মানুষের প্রাণ এতই কঠিন। সে যখন রাগত, পোষা কুকুরটার ল্যাজটা তার পেটের সঙ্গে সমান হয়ে যেত। আমার ল্যাজ নেই, কিন্তু সমস্ত দেহটাকেই ওই ল্যাজের মতো গুটিয়ে ফেলবার ইচ্ছে হতো। মেয়েটাকে যখন জন্ম দিলে ভাবলুম এইবার রাগের ঝাঁঝ কিছু কমবে। উল্টো হলো। আগে একজনের উপর রাগ ফলাতো, এখন আর একটাকে পেলে। ফুলি 4 বছরেরটি হলে তাকে এমনি বেদম মার আরম্ভ করলো যে সে আমি দেখতে না পেরে বাইরে বেরিয়ে পড়তুম। বললে বিশ্বাস করবে না, অসহ্য হয়ে 2-1 বার তাকে মেরেওছি। কিন্তু সে মার শেষকালে গিয়ে পড়তো আমার 4 বছরের ফুলুর পিঠে। তাতে তার দুঃখের হিসেব বেড়েই চলত। কিন্তু আমার ফুলরানীর কি সহ্যগুণী ছিল। তার একটি মাথা ভোমরার মতো কালো কুচকুচে কোঁকড়া কোঁকড়া চুল ছিল। সে চুল মুঠো করে ধরে তার মা যখন দেওয়ালে মাথা ঠুকে দিত, ওগো তখন যে আমি উন্মাদ হয়ে যাইনি, সেইটেই আমার জীবনের সবচেয়ে আশ্চর্য। বলিনি তার কি সহ্যগুণী ছিল। চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, আর আমার গলা জড়িয়ে ধরে বলছে, বাবা তুই ভয় পাস নে বাবা, আমার কিছু লাগেনি, আমি তো লাগে বলে কাঁদি নে, মা আর মারবে না, ছেড়ে দেবে বলে কাঁদি। সেই একরত্তি দুধের মেয়ে, তার সেসব কথা মনে হলে বুক ফেটে যায়। আবার এদিকে ফুলুর মা তাকে যত্ন করতে কসুর করত না। সাজি মাটি দিয়ে তার কাপড় কেচে একেবারে ধবধবে করে রাখত। সে যা যা খেতে ভালোবাসত নিজের হাতে তৈরি করে রেখে দিত। ফুলি কোনো জিনিসের জন্যে আবদার ধরলে সে যেমন করে হোক 7 কোষ তফাতে হেঁটে গিয়েও তাকে জুগিয়ে এনে দিত। কে জানে বাপু মেয়ে মানুষের মন, যার জন্যে কোনো কষ্টকে কষ্ট বলে গায়ে মাখত না, বুঝি না তাকে আবার কোন প্রাণে ধরে ধরে ঠ্যাঙাত। এই সময় ফুলির রোজ ঘুষঘুষে জ্বর আসতে লাগলো। বোধ করি কোনো রকম ঠান্ডা লেগেছিল। সেই জ্বরে একেবারে মাকে ত্যাগ করল। মার কাছে শোবে না, মার হাতে ওষুধ খাবে না, আমি ঘরে না থাকলে 1 ফোঁটা জলও মার হাত থেকে নেবে না।
সেদিন ফুলুর জ্বরটা বেড়েছিল। পিদিম জেলে দিয়ে বউ পথ্যি তৈরি করতে গেল। আমি ফুলুকে গল্প বলে ভোলাবার চেষ্টা করছিলাম। খানিকক্ষণ চুপটি করে থেকে আমাকে ডাকল, বাবা। কেন রে? আমার নাম ফুলরানী হলো কেন সেই গল্প বল। বলছি। আমাদের উঠানে তোর ঠাকুরদা অনেক ফুল গাছ লাগিয়েছিল। তুই যখন হলি সব গাছে তখন ফুল ধরেছিল। একদিন তোর মা একখানা কাঁথা পেড়ে সেখানে তোকে শুইয়ে রেখে কি করতে ঘরে গেল। আমি চেয়ে চেয়ে দেখি যত ফুল ফুটেছে সবচেয়ে আমার ছোট্ট ফুটফুটে মেয়েটি সেরা। তাই তোর নাম দিলুম ফুলরানী। দেখ বাবা, আজও ঠিক তেমনি ফুল ফুটেছে। চিরদিনের মতো ফুলুর কথা বন্ধ হলো। আমার কাঁধে তার মাথাটি লুটিয়ে পড়ল। কতক্ষণ এমনি করে তাকে নিয়ে বসে রইলুম জানি না। কোন সময় তাকে বিছানায় শুইয়ে রেখে আমি রান্নাঘরে ছুটে গিয়ে চেঁচিয়ে উঠলুম, ওরে শয়তানি, আর আমার ফুলরানীর চুলের মুঠি তুই ধরতে পারবি নে রে, সে তোর কাছ থেকে পালিয়ে গেছে। কথাটা কিছু করা হলো, তখন কি আমার জ্ঞান ছিল? কিন্তু সেদিন থেকে তার মুখে আর রা ছিল না। যখন তার মাথায় রাগ চাপত সে দুই হাতে নিজেকে ধরে ঝাঁকানি দিত। তাতেও ঠান্ডা না হলে কবাটে মাথা ফুটে রক্তপাত করে ছাড়ত। এই রকম কোনো মতে দিন কাটতে লাগলো। একদিন আমরা দুজনে পথের ধারের ভাঙা বেড়াটা সারছি। দেখি একটি ছোট মেয়ের চুল ধরে টানতে টানতে এক মাগি রাস্তা দিয়ে হনহন করে গালাগাল দিতে দিতে চলেছে। আর মেয়েটা, ও মা, আর মারিস না রে মা, আর মারিস না রে বলে ফুকরে ফুকরে কাঁদছে, আর থেকে থেকে তার মার হাঁটু জড়িয়ে জড়িয়ে ধরছে। আমার স্ত্রী সেই শুনে পাগলের মতো ছুটে চলে গেল। পরের দিন রায়েদের পুকুরে তার দেহ ভেসে উঠল। আমি শুধু বাকি রইলুম। আমি ঘরের জীব। ঘরটি আমার ভেঙে গিয়ে আমাকে ভাসিয়ে দিল। সারাদিন বাইরে বাইরে কাজ করি, কিন্তু কার জন্যে এত খাটছি? যখন চেতন হয় সমস্ত শরীর মন ভেঙে পড়ে। একদিন পাঁচু দাদা বললেন, দেখ ন্যাপলা, তোকে এত বলি তবুও তুই দ্বিতীয় সংসার করবি নে। এক কাজ কর, তোর ফুলির মতো একটি ছোট মেয়ে নিয়ে মানুষ কর, মনে করিস তোর ফুলি ফিরে এসেছে। এ তো মন্দ কথা নয়। মেয়ের খোঁজে ফিরতে লাগলুম। নিজের জাতের মধ্যে কাউকে পেলুম না যে মেয়ে বিলিয়ে দিতে চায়। শেষে অনেক খোঁজ করে একটি মেয়ে পেলুম। সে বোবা আর কালা, নইলে মেয়ে দেবে কেন? তার মাথা ভরা কালো কোঁকড়া চুল দেখেই আমি তাকে কোলে তুলে একেবারে বাড়ি নিয়ে এলুম। এরও নাম দিলুম ফুলরানী। সে তো কেবল মানুষের মতো নয়, অবলা জন্তুর মতো আমার পোষ মানলে। যেখানে যাই সঙ্গে সঙ্গে ফিরত। এক মুহূর্ত আমাকে ছেড়ে থাকতে চাইত না। সে কখন আপনা আপনি আমার ঘরের কাজ বাগানের কাজ শিখে নিল। দিনের মধ্যে কখনো তার হাত কামাই যেত না। এ মেয়েকে তো কেউ বিয়ে করবে না, মনে করলুম ভালোই হলো। কোনো দিন কেঁদে আমার ঘর থেকে ওকে বিদায় করতে হবে না। কিন্তু পাঁচু দাদা আমার মনের মধ্যে বড় একটা ধোঁকা লাগিয়ে দিল। সে বললে, মানুষের প্রাণ পাখি কখন আছে কখন নেই। তুই যদি খামোখা মারা যাস তাহলে ও মেয়ের গতি হবে কি? সে তো ঠিক কথা। এই যে গদাই এত বড় জোয়ান, আমার চেয়ে 5 বছরের ছোট,
3 দিনের জ্বরে মারা গেল। কখন কি হয় বলা যায় কি? আমার অভাবে ওই বোবা কালা মেয়ের দিকে তো কেউ ফিরে তাকাবে না। তাকে বললেম, পাঁচু দাদা, একটা পরামর্শ দাও। পাঁচু দাদা বললে, কলকাতায় বোবা কালাদের শেখাবার জন্য ভালো স্কুল আছে। তুই ফুলিকে সেই স্কুলে ভর্তি করে দে। সেখানে ওকে লিখতে পড়তে শেখাবে আর এমন হাতের কাজ শিখিয়ে দেবে যে ও নিজের গুজরান নিজেই চালাতে পারবে। মন ঠিক করতে অনেক দিন লাগলো। কাছের ধনকে কিছুতেই কাছে রাখতে পারিনে, এমনি আমার কপালের লিখন। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেম, আচ্ছা, কলকাতাতেই পাঠিয়ে দেব। ও যদি আমার সেই ফুলিই হতো, তাহলে এতদিনে তো ওকে শ্বশুরবাড়ি ঘর করতে যেতে হতো। আমাকে ছেড়ে যেতে হবে বলে মেয়েটা কদিন ধরে আমার সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। বোবার কান্না বড় দুঃখের কান্না, সে কিছুতেই সহ্য করতে পারা যায় না। কিন্তু সেও আমি সইলুম। একদিন পাঁচু দাদাকে সঙ্গে করে নিয়ে আমার ফুলুকে কলকাতার স্কুলে দিয়ে এলুম। চলে আসবার সময় সে আমার চাদর চেপে ধরে আমার মুখের দিকে চেয়ে রইল। তখন আমার চোখের জল আর কিছুতেই থামতে চায় না। পাঁচু দাদা যদি না থাকতো, তাহলে তখনই মেয়েটিকে ফিরিয়ে আনতুম। আবার আমার ঘর খালি। কিন্তু এবারকার এ ফাঁকাটা সে ফাঁকের মতো নয়। এ ফাঁক আবার একদিন ভরে উঠবে। কিন্তু দিন তো কাটাতে হবে। ফুলুকে মনে করে তার জন্যে একটি শান বাঁধানো ঘর বানালুম। সেই ঘর সাজিয়ে তোলা আমার এক কাজ হলো। আমার স্ত্রী থাকতে আমার যেসব হাঁড়িকুড়ি বাসন ছিল, এতদিন তার কোনো আদর ছিল না। সেগুলি আমি মেজে ঘষে মেরামত করে তকতকে করে গুছিয়ে রেখে দিতে লাগলুম। আমার স্ত্রীর গয়না একটা হাঁড়ির মধ্যে ঘরে মেজের নিচে পোতা ছিল। সে আর একবার আমি খুঁড়ে তুলে নেড়ে চেড়ে গুনে গেঁথে ঝেড়ে পোঁছে মনে মনে ফুলিকে দান করলুম। ভালো দেখে রবি বর্মার ছবি কিনে দেওয়ালে টাঙিয়ে দিলুম। একটা মেদিনীপুরের মাদুর এনে তার তক্তপোষের উপর পাতলুম। মনে মনে ভয় ছিল, কি জানি কলকাতা থেকে ফিরে এলে মেয়ের যদি আমাদের ঘর দুয়ার পছন্দ না হয়। আমাদের পাড়ার জটাধর রায় এসে উঁকি মেরে বলে, কি নেপাল খুড়ো, ঘরে তোমার লাট সাহেবের নেমন্তন্ন আছে নাকি? আমি হেসে বলি, আটক্ষী ভাই, কলিকালে সবই উল্টো পাল্টা। আমাদের বামুন পাড়ার চাটুর্যেদের ছেলেরা এসে আমার ঘর দেখে ও রেগে জ্বলতে থাকে। তাদের ভাবখানা এই, দেখেছ একবার, কলুর বেটা অক্ষর লিখতে পড়তে শিখে একেবারে নবাব হয়ে উঠেছে। কোন দিন আমার শপের উপর এসেই বা বসে। আমি কথাটি কইনি। এ ঘর যে আমি কার জন্যে সাজাচ্ছি সে তো গাঁয়ের কোনো লোক জানে না। তারা বলে, পিঁপিড়ার পাখা উঠে মরিবার তরে। 2 বছর গেল। আমার ফুলরানীর শিক্ষার মেয়াদ শেষ হলো। আমার আকাশ জুড়ে আজ আগমনীর গান বাজছে। তখন পুজোর ছুটির সময়। আমাকে তো প্রতিমা গড়তে হয়নি। আমার ঘরে আমার বোবা কালা মেয়েটির মধ্যে পার্বতী এসেছেন। বামুনপাড়া চাটুর্যেদের ঘরে যে প্রতিমা দাঁড়িয়েছে, সে কি আমার এই উমার চেয়ে বেশি কথা কইতে পারে? আমার সব স্বাদ মিটল। আমার মতো হতভাগা যা আশা করতে পারে, তার চেয়ে অনেক বেশি সুখে আমাদের দিন যেতে লাগলো। কিন্তু কাছের ধনকে দূরে নিয়ে যাবার জন্যেই জগৎ জুড়ে দিনরাত ষড়যন্ত্র চলছে। বিধাতার একটা কোন পেয়াদা আছে, সে হাতর গাঁথতে দেবে না, সে সুতো ছিঁড়বে।
এবার আমার বুকের মানিককে ছিনিয়ে নেবার জন্য কোথা থেকে একটা দূত এসে উপস্থিত হলো। একে কোনোদিন চিনি নে, কিন্তু তবু ঘরের মধ্যে এর পথ আটক করতে পারিনি। বয়স তার অল্প, 25 কি 26 হবে। চোখ দুটো কেমন তার ভাবে ভোলা রকমের, নধর দেহ, গৌরবর্ণ। তখন পড়ন্ত বেলা, আমাদের বাড়ির সামনের রাস্তায় তাকে দেখলুম। কিন্তু কোথায় যে সে যাবে, কিছু যে তার দরকার আছে এমন বোধ হলো না। অথচ আমার ঘরের মধ্যেও আসে না কেন? একবার মনে হলো পথ হারিয়েছে, পথ জিজ্ঞাসা করবার জন্য কোনো মানুষ খুঁজছে বুঝি। কিন্তু পাশ দিয়ে গরুর গাড়ি নিয়ে গাড়োয়ান গেল, তাকে কিছুই জিজ্ঞাসা করলে না। আমি ঘর থেকে বেরিয়ে তার সামনে গিয়ে দাঁড়াতে সে চলতে আরম্ভ করলে, যেন সে পথিক মাত্র, এতক্ষণ যেন সে চলছিল। তাই দেখেই আমার সন্দেহ হলো লোকটার একটা কিছু মতলব আছে। তাকে ডাক দিলুম, ও মশাই। কথাটা সে কানেই নিল না। আরও গলা চড়িয়ে বললুম, শুনছেন মশাই? শোনারও কোনো লক্ষণ নেই। যাকগে, যে যেতে চায় তাকে যেতে দেওয়াই ভালো, ডাকাডাকি করে লাভ কি? কিন্তু তারপরে দেখা গেল যেতে মোটেই চায় না। আর ডাকাডাকি যে আমি করছি তা নয়, যে জায়গা থেকে ডাক আসছে ঠিক সে জায়গায় সাড়াও মিলছে। সব কথা ক্রমে বলছি। আমার ফুলুর মুখে কথা নেই, কিন্তু কোনোদিন হাসির অভাব ছিল না। তার চোখের কালো তারার মধ্যে পর্যন্ত হাসি। কদিন দেখছি সে হাসিও আজ বোবা হয়ে এসেছে। বিধাতা তো তাকে চুপ করিয়েই রেখেছেন, কিন্তু সকল দেহ যে তার কথা কইত সেও যেন আজকাল বন্ধ। তার শরীরে আর ঢেউ খেলছে না। যদি জিজ্ঞাসা করি, ফুলি তোর কি হয়েছে মা, অমনি এক মুখ হাসি দিয়ে সে তার জবাব দেয়। কিন্তু সে হাসি যেন কেমন ফ্যাকাশে। আজ পর্যন্ত কখনো তাকে এক মুহূর্ত কাজ কামাই করতে দেখিনি। কিন্তু সেদিন সকালবেলা দেখি বাঁশতলায় চুপটি করে বসে খিড়কির পুকুরটার দিকে কেমন হয়ে চেয়েছিল। আমার মন খারাপ হয়ে গেল। ভাবলুম, বোবা মন অন্ধকার, সেখানে সব জায়গায় আমাদের দৃষ্টি চলে না। বোধহয় পূর্বজন্মকার একটা কোনো দুঃখ সেখানে জমা হয়ে আছে। সেদিন মহাজনদের হিসাব চুকাতে গিয়েছিলুম। ফিরে আসতে সন্ধে হলো। বাড়ির সামনে আসতেই দেখি সেদিনকার সেই মানুষটা আমারই বাড়ি থেকে বেরিয়ে ঠিক আমার সামনে এসে পড়ল। তাই বটে, চোর না হয়ে তো যায় না। হাত চেপে ধরলুম। দেখি আঙুলে তার আংটি। এই আংটি তো আমি ফুলুকে দিয়েছিলুম। আংটি তুমি কোথায় পেলে? কোনো জবাবই করে না। ভারী রাগ হলো। তাকে হিড় হিড় করে ঘরের মধ্যে টেনে এনে আমার চাদর দিয়ে কষে তাকে খোঁটার সঙ্গে বাঁধলুম। লোকটা তবু একটা কথা বললে না। তার ভাবখানা এই, আমাকে বাঁধাটা অনাবশ্যক, না বাঁধলেও নড়ব না। ভাবলুম থানা থেকে চৌকিদার নিয়ে আসি, কথা বলাবার ফন্দি তারা জানে। এমন সময় ঘরে ফুলু এসে পড়ল। লোকটাকে দেখে তার মুখ সাদা হয়ে গেল। হবেই তো, ওরই হাত থেকে তো আংটি ছিনিয়ে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলুম, ফুলু, এ তো তোমারই আংটি? সে ঘাড় নেড়ে জানালে, হ্যাঁ। আমি বললুম, ভয় করো না, একে আমি এখনই পুলিশে দিচ্ছি, আর উৎপাত করবে না। দেখি ফুলুর চোখ দিয়ে টস টস করে জল পড়তে লাগলো। যত বলি, কাঁদিস কেন মা, ততই তার কান্না বেড়ে যায়। আমার এ কাহিনী আর কি বলবো? এইটুকু বললেই সবাই বুঝতে পারবে। যেখানে এ গল্প শেষ হলো
সেখানে ফুলির কান্না ফুরিয়ে হাসি দেখা দিল, কিন্তু সে হাসির রং বেলফুলের মতো ফুটফুটে নয়, রক্তকরবীর মতো লজ্জায় টুকটুকে। আংটি চুরিটা প্রমাণ হলো না বটে, কিন্তু চুরি করে নিয়ে গেল যার আংটি তাকে, আমার ফুলরানীকে। কেমন করে জানব বোবা কালাদের স্কুলে পুরুষদের বিভাগে এই ছেলেটা পড়ত? সেইখানে দূরের থেকে বোবায় বোবায় চোখে চোখে দেখা এবং শোনা দুই, নিঃশব্দে সব কথাবার্তা হয়ে গেছে, অন্তর্যামী ছাড়া কেউ শোনেনি। আমি জিজ্ঞাসা করলুম, জাত কি? জাতে মেলে না। পণ্ডিতের কাছে গেলাম, সে বলে বিয়ে তো চলবে না। ফুলুকে এসে বললুম, ও ফুল্লু, জাতে বাঁধে যে। তার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। সেদিনটা আর কিছু বললুম না, রাতও গেল কেটে। পরের দিন তার চোখ দুটো দেখি ফুলে লাল হয়ে উঠেছে। তখন তার চোখ দুটি থেকে বিধান পেলেম, যারা বোবা কালা তারা সবাই এক জাতের, যারা কথা কয় তাদের জাতের আর সীমা সংখ্যা নেই। ছোঁড়াটা সাহেবের বাগানের মালি, আমার ফুলরানী সেই ফুলের দেশে রাজত্ব করতে চলল। তারপরে দিন কতক আমি কাঁদলেম, তারপরে ভাবছি আর যাই হোক মরতে পারবো নিশ্চিন্ত হয়ে। এতক্ষণ শুনলে মাধুরীলতা দেবীর লেখা গল্প চোর। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।